সবাইকে আদাব, নমস্কার। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের আজকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন, এই অধ্যায়টা সম্পর্কে আলোচনা করব। তো শুরু করো। অধ্যায়টার প্রথম টপিকসটা হচ্ছে মৌলিক পদার্থ। মৌলিক পদার্থটা হচ্ছে যেই সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে সেই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাই হচ্ছে মৌলিক পদার্থ। যেমন দেখো, আয়রন, লোহা। আমরা লোহাকে ভাঙলে লোহা ছাড়া অন্য কোনো পদার্থ পাবো না, তাহলে এটা হচ্ছে মৌলিক পদার্থ। তারপর আসো যৌগিক পদার্থ। যৌগিক পদার্থটা হচ্ছে এমন যে সকল পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ বা মৌল পাওয়া যায়, সেগুলো হচ্ছে যৌগিক পদার্থ। যেমন দেখো, কার্বন ডাইঅক্সাইড, H2O, HCl। এখানে দেখো, কার্বন ডাইঅক্সাইডকে বিশ্লেষণ করলে আমরা কার্বনও পাবো, অক্সিজেনও পাবো। পানিকে বিশ্লেষণ করলে H2O পানির সংকেত, পানিকে বিশ্লেষণ করলে হাইড্রোজেনও পাবো, অক্সিজেনও পাবো। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ভাঙলে হাইড্রোজেনও পাবো, ক্লোরিনও পাবো। তাহলে এটা গেল আমাদের যৌগিক পদার্থ বা যৌগ। যৌগিক পদার্থের আরেকটা নাম হচ্ছে যৌগ। তারপরে আসো পরমাণু। ইংরেজি হচ্ছে অ্যাটম। পরমাণুটা হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাটাই হচ্ছে পরমাণু। যেমন দেখো, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, হাইড্রোজেন, এগুলো হচ্ছে পরমাণু। তারপর আসো অণু, মলিকিউলস। অণুটা হচ্ছে এমন দুই বা ততোধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ হলে তখন তাকে আমরা অণু বলব। যেমন দেখো, কার্বন ডাইঅক্সাইড, H2O, দুই বা ততোধিক সংখ্যক পরমাণু। দেখো, এখানে কার্বন একটা পরমাণু, অক্সিজেনের দুইটা পরমাণু মিলে CO2। তারপর আসা H2, O2, এগুলোকে আমরা বলবো মৌলিক অণু অর্থাৎ মৌলের অণু, আর এগুলোকে বলবো আমরা যৌগের অণু। কারণ এখানে বিভিন্ন মৌলের পরমাণু মিলে অণু গঠিত হয়েছে, আর এখানে একই মৌলের পরমাণু মিলে অণু গঠিত হয়েছে। অর্থাৎ O2 অর্থাৎ অক্সিজেন দুইটা, H2 মানে হাইড্রোজেন দুইটা। অর্থাৎ একই মৌলের একাধিক পরমাণু মিলে গঠিত হলে তখন তাকে আমরা বলবো মৌলের অণু। আর বিভিন্ন পরমাণুর একাধিক পরমাণু মিলে অণু গঠিত হলে তখন আমরা তাকে বলবো যৌগের অণু। ক্লিয়ার? তারপর আসো, আমাদের পরবর্তী টপিকসটা হচ্ছে প্রতীক। কোন মৌলের, এটা লিখতে পারো, কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে আমরা প্রতীক বলবো। যেমন দেখো, পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। ক্যালিয়ামের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে কে, অর্থাৎ কেটা হচ্ছে পটাশিয়ামের প্রতীক। তারপর আসো দেখো, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম, এটার প্রতীক হচ্ছে Na। ক্লিয়ার? তারপর আসো সংকেত।
মৌলিক বা যৌগিক পদার্থের অণু মৌলিক বা যৌগিক পদার্থের অণু প্রতীকের সাহায্যে যেভাবে প্রকাশ করা হয় তাই হচ্ছে সংকেত। তাহলে দেখো আমরা যে কোনো একটা, ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানে আমরা লিখছি মৌলিক বা যৌগিক পদার্থের অণু, এটা হচ্ছে যৌগিক পদার্থের অণু। প্রতীকের সাহায্যে আমরা প্রকাশ করছি হাইড্রোজেন H, সালফার S, অক্সিজেন O। প্রতীকের সাহায্যে প্রকাশ করলে যা পাবা সেটাই হচ্ছে সংকেত, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। তারপর আসো, তার পরবর্তী টপিকসটা হচ্ছে পরমাণুতে তিনটে কণিকা থাকে, একটা হচ্ছে ইলেকট্রন, আরেকটা হচ্ছে প্রোটন, আরেকটা হচ্ছে নিউট্রন। এগুলোকে মৌলিক কণিকা বলা হয় পরমাণুর। দেখো আমাদের প্রথম যে কণিকাটা, এটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনটা হচ্ছে এমন একটা অর্ধ পরমাণু। ইলেকট্রনটা হচ্ছে একটা অর্ধ পরমাণু মৌলিক কণিকা যা তড়িৎ ঋণাত্মক আধান বহন করে, অর্থাৎ যার চার্জ, ইলেকট্রনের চার্জ ঋণাত্মক। আমি আবার বলছি, ইলেকট্রনটা হচ্ছে এমন একটা অর্ধ পরমাণু মৌলিক কণিকা যা তড়িৎ ঋণাত্মক আধান বহন করে। 1897 সালে বিজ্ঞানী জে থমসন এই ইলেকট্রনটি আবিষ্কার করেন। 1897 সালে বিজ্ঞানী জে থমসন, লিখে রাখতে পারো। ইলেকট্রনের একটা চার্জ আছে, ইলেকট্রনের এই চার্জের মানটা হচ্ছে -1.6 × 10⁻19 কুলম্ব, অর্থাৎ চার্জের একক হচ্ছে কুলম্ব। ইলেকট্রনের প্রকৃত ভরটা হচ্ছে 9.1 × 10⁻31 কেজি, আর গ্রামে লিখলে 9.1 × 10⁻28 গ্রাম। এই হচ্ছে ইলেকট্রন। পরবর্তী কণিকাতে আসো, প্রোটন। পরমাণু নিউক্লিয়াসের ভেতর যে ধনাত্মক আধানযুক্ত পরমাণু কণিকা থাকে সেটাই হচ্ছে প্রোটন। পরমাণু নিউক্লিয়াসের ভেতর যে ধনাত্মক আধানযুক্ত কণিকা থাকে সেটাই হচ্ছে প্রোটন। দেখো আমরা এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে সমান সংখ্যক প্রোটন এবং সমান সংখ্যক নিউট্রন থাকে। দেখো এটা হচ্ছে লিথিয়াম পরমাণুর গঠন। এগুলো হচ্ছে ইলেকট্রন যা পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান। এগুলো হচ্ছে প্রোটন, আর এগুলো হচ্ছে নিউট্রন। আর এই জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস। আর এগুলো হচ্ছে কক্ষপথ বা অরবিট বা শেল, এর বিভিন্ন নাম আছে। তাহলে দেখো প্রোটনটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের ভেতর অবস্থিত একটা ধনাত্মক চার্জবাহী কণিকা। প্রোটনের চার্জ ধনাত্মক, তাহলে এই চার্জের পরিমাণ হবে 1.6 × 10⁻19 কুলম্ব। প্রোটনের প্রকৃত ভরটা হচ্ছে
1.673 into 10 inverse 24 গ্রাম। আর কিলোগ্রামে লিখলে 1.673 into 10 inverse 27 কিলোগ্রাম। তারপর আসো নিউট্রন। নিউট্রন হলো পরমাণু নিউক্লিয়াসের কেন্দ্রে অবস্থানকারী একটি আদান নিরপেক্ষ কণিকা, অর্থাৎ নিউট্রনের চার্জ নেই কিন্তু ভর আছে। ভরটা হচ্ছে 1.67 into 10 inverse 24 গ্রাম। ও আচ্ছা, এখানে আরেকটা কথা, প্রোটনটা আবিষ্কার করছে বিজ্ঞানী রাদারফোর্ড, আর নিউট্রনটা আবিষ্কার করছে নিউট্রনের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী চার্ডউইক। তাহলে আমরা বিভিন্ন কণিকা সম্পর্কে জানলাম। এবার আসো পরবর্তী টপিকসটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। অ্যাটমিক নাম্বার। কোন মোলের একটি পরমাণু নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে তাকে ওই মোলের পারমাণবিক সংখ্যা বলা হয়। কোন মোলের একটি পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে সেটাই হচ্ছে ওই মোলের পারমাণবিক সংখ্যা। একে এ দ্বারা প্রকাশ করা হয়, একে জেড দ্বারা প্রকাশ করা হয়। পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। কোন মোলের নিউক্লিয়াসে যতটা প্রোটন থাকে ঠিক ততটাই তার পারমাণবিক সংখ্যা। তারপরে আসো ভর সংখ্যা। ভর সংখ্যার আরেক নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যাটা হচ্ছে এমন, কোন মোলের নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকেই বলা হয় ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। কোন মোলে, আমি আবার বলছি, কোন মোলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় ভর সংখ্যা। একে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। দেখো, একটা পরমাণু যদি আমরা লিখি বেরিলিয়াম, এটা হচ্ছে ভর সংখ্যা, আর এটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। ক্লিয়ার? তারপর এখান থেকে আমরা যদি নিউট্রন সংখ্যা বের করতে চাই তাহলে কি হবে? ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, অর্থাৎ নিউট্রন সংখ্যা হবে 9, নিউট্রন সংখ্যা 9 - 4 অর্থাৎ 5। নিউট্রন সংখ্যা আসলো আমাদের 5। একটা বিষয়, ইলেকট্রন কোন পরমাণু
ত্যাগ করলে চার্জ প্লাস হয়, অর্থাৎ ইলেকট্রন কোনো পরমাণু যদি ত্যাগ করে তাহলে চার্জ ধনাত্মক, ইলেকট্রন কোনো পরমাণু গ্রহণ করলে চার্জ মাইনাস হয়, অর্থাৎ চার্জ ঋণাত্মক হয়। ব্যাপারটা মনে রাখবে। যেমন দেখো, সোডিয়াম আমরা একটা ইলেকট্রন ত্যাগ করলে এর এখন ইলেকট্রন সংখ্যা হচ্ছে ইলেকট্রন সংখ্যা 10টি, কারণ সে এখন একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে। আবার দেখো ক্লোরিন মাইনাস, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, তাহলে দেখো ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা এখন 10টি, কারণ সে একটা ইলেকট্রন গ্রহণ করছে। আবার ম্যাগনেসিয়াম 2+, সে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে তারও ইলেকট্রন সংখ্যা 10টি। এইভাবে তার পরবর্তী টপিকসটা হচ্ছে আমাদের পরমাণুর মডেল। পরমাণুর 2-3টে মডেল আছে আমাদের এখানে। আমরা রাদারফোর্ডের মডেল, আরেকটা হচ্ছে বোর পরমাণু মডেল। আমাদের 2টা মডেল, একটা হচ্ছে বোর পরমাণু মডেল আর একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো এগুলো নিয়ে তোমরা বাড়িতে একটু সময় দিবা, বাসায় একটু সময় দিবা, এই মডেলগুলো একটু খেয়াল করলে পারবা। আমরা বোর পরমাণু মডেলের কিছু কথা নিয়ে আলোচনা করি। বোর পরমাণু মডেলে বলা হয়েছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2π। এখানে দেখো mটা হচ্ছে ইলেকট্রনের ভর, যার মান হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। ভিটা হচ্ছে ইলেকট্রনের বেগ, আরটা হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে ওই কক্ষপথের ব্যাসার্ধ। ওই কক্ষপথের ব্যাসার্ধ। এনটা হচ্ছে কক্ষপথ, অর্থাৎ কয়টা কক্ষপথ হবে, একটা কক্ষপথ না 2টা কক্ষপথ। কক্ষপথ মানে হচ্ছে শক্তি স্তর, একটা শক্তি স্তর না 2টা শক্তি স্তর না 3টে শক্তি স্তর। n = 1 2 3 ... এসটা হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক। এটার মান আছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। প্লাঙ্কের এই ধ্রুবকটা কনস্ট্যান্ট, অর্থাৎ ধ্রুবক। তারপরে পাইর মান তো আমরা জানি 3.1416। তারপর আসো দেখো, এখানে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর n = 1, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর n = 2, n = 1 n = 2। এখানে দেখো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসছে, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসছে, অর্থাৎ এখানে শক্তি বিকিরিত হয়েছে। অর্থাৎ আমরা এ থেকে বুঝে নিতে পারি
ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তি বিকিরিত হয়, আর ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষিত হয়। শক্তি শোষিত, ক্লিয়ার? ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষিত হয়, ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তি বিকিরিত হয়। এই বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ ইকুয়াল টু এইচ নিউ, এটা হচ্ছে শক্তি। এই বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ ইকুয়াল টু এইচ নিউ, এটা হচ্ছে নিউ। এই নিউটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ বা পার সেকেন্ড। আবার আমরা লিখতে পারি নিউ ইকুয়াল টু আরেকটা সূত্র আমরা জানি সি বাই ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা। ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এগুলো ফিজিক্সের পড়া তরঙ্গ দৈর্ঘ্য, যার একক হচ্ছে মিটার। আর সিটা হচ্ছে আলোর বেগ, যার মান হচ্ছে 3 × 10⁸ ms ইনভার্স 1। তাহলে আমরা এই সূত্রটাকে লিখতে পারি এইচ সি বাই ল্যামডা। এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ ইকুয়াল টু এইচ নিউ, অতঃপর এ থেকে আমরা লিখতে পারি ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। সিটা হচ্ছে আলোর বেগ, যার মান 3 × 10⁸ ms ইনভার্স 1 কনস্ট্যান্ট। এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যার একক মিটার। তারপর আসো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, অরবিট বা শক্তিস্তর বা শেল বা প্রধান শক্তিস্তর। অরবিটটা হচ্ছে এমন পরমাণু কতগুলো ইলেকট্রনগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে আমরা অরবিট বলি। লিখে রাখতে পারো, পরমাণুতে ইলেকট্রনগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই কক্ষপথগুলোকে এই অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে অরবিট বলে, বা শেল বলা হয়, বা শক্তিস্তর বলা হয়, বা প্রধান শক্তিস্তরও বলা হয়। এদেরকে এন দ্বারা প্রকাশ করা। এবার দেখো আরেকটা বিষয়, এন এর মান 1 2 3 4 ... এন ইকুয়াল টু 1 হলে কে শেল, এন ইকুয়াল টু 2 হলে এল শেল, এন ইকুয়াল টু 3 হলে এম শেল, এন ইকুয়াল টু 4 হলে এন শেল। এই বিষয়গুলো খেয়াল রাখবে।
n এর মান 1 হলে k শেল, n এর মান 2 হলে l শেল, n ইকুয়াল টু 3 হলে m শেল, n ইকুয়াল টু 4 হলে n শেল। তারপর আসো উপশক্তি স্তরের ধারণা। উপশক্তি স্তর, উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়, এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত, এখানে n এর মান বসাইলে যা হয় আর কি। তার পরবর্তী টপিকসে আমরা যাচ্ছি। পরবর্তী টপিকসটা হচ্ছে অরবিটাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রন প্রাপ্তির সর্বাধিক সম্ভাবনাময় গ্রেটার দেন 95%, সর্বাধিক সম্ভাবনাময় ত্রিমাত্রিক অঞ্চলকে অরবিটাল বলে। পরমাণু নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রন প্রাপ্তির সর্বাধিক সম্ভাবনাময়, অর্থাৎ গ্রেটার দেন 95%, অর্থাৎ হচ্ছে 95%-এর চাইতেও বেশি ত্রিমাত্রিক অঞ্চলকেই অরবিটাল বলা হয়। অরবিটাল 4টি, এস, পি, ডি, এফ। অরবিটাল হচ্ছে আমাদের কয়টি? 4টি, এস, পি, ডি, এফ। দেখো আমাদের এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, অর্থাৎ এস অরবিটালে সর্বোচ্চ তুমি 2টি ইলেকট্রন রাখতে পারবে। পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি, এফ অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমাদের 14টি, অর্থাৎ 14টি ইলেকট্রনের বেশি থাকতে পারবে না, কম থাকতে পারবে। আমাদের অরবিটালে ইলেকট্রন সংখ্যার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার হিসাবের সূত্রটা হচ্ছে 2 × 2l + 1। আরেকটা বিষয়, এস অরবিটালের ক্ষেত্রে l = 0, পি অরবিটালের ক্ষেত্রে l = 1, ডি অরবিটালের ক্ষেত্রে l = 2, এফ অরবিটালের ক্ষেত্রে এল এর মান 3, অর্থাৎ উপশক্তি স্তরের মান 0, 1, 2, 3। তো আমরা এস অরবিটালের ক্ষেত্রে এল এর মান 0 বসালে এখানে 2 হবে, পি অরবিটালের ক্ষেত্রে এল এর মান 1 বসালে 6 হবে, এখানে 1 বসালে এল এর মান ডি অরবিটালের ক্ষেত্রে 2 বসালে 10 হবে, এল এর মান এফ অরবিটালের ক্ষেত্রে 3 বসালে
14 হবে। তাহলে অরবিটালের ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটা হচ্ছে 2 × 12 + 1। আর যদি বলা হয় অরবিটের কথাটা আমরা লিখি নেই, অরবিটে বলা হলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটা হচ্ছে 2n²। অর্থাৎ n এর মান 1 হলে প্রথম শক্তি স্তরে 2টি, n এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকতে পারে। n এর মান 3 হলে তৃতীয় শক্তি স্তরে অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, এর বেশি থাকতে পারবে না, কম থাকতে পারবে। আমাদের পরবর্তী টপিকসটা হচ্ছে আউফবাউ নীতি। আউফবাউ নীতিটি হচ্ছে এমন, পরমাণুতে ইলেকট্রনগুলো কোনো অরবিটালে প্রবেশের সময় সর্বদা নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে আগে প্রবেশ করবে, তারপর পর্যায়ক্রমে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। তাহলে লিখে রাখতে পারো, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সর্বদা নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে। এরপর পর্যায়ক্রমে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে। অর্থাৎ ইলেকট্রন সর্বদা নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে আগে প্রবেশ করবে, তারপর পর্যায়ক্রমে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। তাহলে দেখো, ইলেকট্রনের এই শক্তি নির্ধারণ করা হয় n+l এর মান দ্বারা। অর্থাৎ যে অরবিটালে n+l এর মান কম, সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আবার দেখবে, দুইটা অরবিটালের n+l এর মান যদি সমান হয়, তখন যে অরবিটালে n এর মান কম, ইলেকট্রন সেই অরবিটালে আগে প্রবেশ করবে। আমি আবার বলছি, যে অরবিটালে n+l এর মান কম হবে, ইলেকট্রন সেই অরবিটালে আগে প্রবেশ করবে। আর দুইটা অরবিটালের ক্ষেত্রে যদি n+l এর মান সমান হয়, তাহলে যে অরবিটালে n এর মান কম হবে, ইলেকট্রন সেই অরবিটালে আগে প্রবেশ করবে। ক্লিয়ার? পরবর্তী টপিকসে আসো। এখন দেখো, আমাদের ইলেকট্রন বিন্যাসের ক্রমটা দেখো। ইলেকট্রন বিন্যাসের ক্রমটা দেখো, 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d। অর্থাৎ প্রথমে 1s অরবিটালে, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, 3p, 3pর পরে 3dতে না গিয়ে ইলেকট্রন আগে 4s অরবিটালে প্রবেশ করবে, তারপর 3d অরবিটালে প্রবেশ করবে। এখন এই ঘটনাটা কেন? 4s এবং 3d ক্ষেত্রে 4s এ আগে প্রবেশ করবে কেন, 3dতে পরে প্রবেশ করবে কেন, তা আমরা এখন দেখতেছি। দেখো, 4s অরবিটালের ক্ষেত্রে 4s অরবিটালের ক্ষেত্রে দেখো, n এর মান হচ্ছে 4 প্লাস s অরবিটালের ক্ষেত্রে l এর মান 0, আমরা কিছুক্ষণ আগে লিখছি, তাহলে 4। আর 3d অরবিটালের ক্ষেত্রে দেখো, n+l, n এর মান হচ্ছে 3 আর l এর মান হচ্ছে, d অরবিটালের ক্ষেত্রে l এর মান হচ্ছে 2, তাহলে 5। তাহলে দেখো, 4s অরবিটালের n+l এর মান হচ্ছে 4, 3d অরবিটালের ক্ষেত্রে n+l এর মান হচ্ছে
5। যে অরবিটালে n প্লাস l এর মান কম, ইলেকট্রন সেই অরবিটালে আগে প্রবেশ করবে, অর্থাৎ 4s অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপর 3d অরবিটালে প্রবেশ করবে। এবার আমরা কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখি। যেমন দেখো হাইড্রোজেন 1 1s1, হিলিয়াম 2 1s2, কারণ এস অরবিটালে সর্বোচ্চ থাকতে পারবে 2টা। লিথিয়াম 3 1s2 2s1 1s2 1s অরবিটাল পূর্ণ হয়ে গেছে, এবার 1s এর পরে যাবে 2s। আমি ক্রমটা আবার এখানে লিখে রেখেছি 2s 2p 3s 3p 4s 3d। লিথিয়ামের পরে বেরিলিয়াম 1s2 2s2। বেরিলিয়ামের পরে বোরন 1s2 2s2 2p1। 1s অরবিটাল পূর্ণ, 2s অরবিটালও পূর্ণ, তার পরবর্তীতে ইলেকট্রন যাবে পি অরবিটালে। পি অরবিটালে ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারবে 6টা পর্যন্ত। এখানে একটা কার্বন 1s2 2s2 2p2। তারপর এখানে গ্যাপ দিয়ে আমরা যদি ক্লোরিনে আসি 1s2 2s2 2p5। এই উপরের এগুলো হচ্ছে ইলেকট্রন। সালফারে আসি 16 1s2 2s2 2p6। তাহলে এখানে হচ্ছে আমাদের 10টা, 6 2 8 8 2 10। 2pর পরে আছে 3s 3s2 12টা হচ্ছে 3p4। পি অরবিটালে ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ 6টা, এখানে আমরা 4টা পর্যন্ত দিতে হয়েছে, 16 হয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে ইলেকট্রন বিন্যাস, এভাবে হবে। আর ব্যতিক্রম একটা ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমাদের পটাশিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 3d হবে আগে 4s, কিন্তু ইলেকট্রন আগে 4s অরবিটালে যাবে। এখান পর্যন্ত 18 18 একে 19, এখানে 0। আর কিছু ব্যতিক্রম আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। আজকের লেকচার এই পর্যন্তই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের অনলাইন ক্লাসটাতে অংশগ্রহণ করার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে।